সৌদি আরবের নাম বলতেই স্বাভাবিকভাবে চোখে ভেসে ওঠে বিস্তীর্ণ মরুভূমি, উত্তপ্ত বালির মাঝে বৈচিত্র্যময় এক অঞ্চলের চিত্র। আরব উপদ্বীপের এই দেশটিতে যেখানে বালুঝড় আর লুহার উত্তাপ, ঠিক সেই দেশটিতে অভূতপূর্ব বরফের দেখা মিলেছে এবার। জানা গেছে প্রচণ্ড শৈত্যপ্রবাহে জমে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরব। গেল রবিবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহে ২১,৪৯,৬৯০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে, তথা -৩ ডিগ্রিতে। ১৬ ডিসেম্বর সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইতোমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে রাতের বেলা মাটির উপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে, আর সেই পানি মাটিতে পড়া মাত্রই বরফ হয়ে যাচ্ছে। সৌদির আলজফ প্রদেশের তাবারজাল জেলায় ইতিহাসে এই প্রথমবার পানি জমে বরফে পরিণত হচ্ছে বলে জানা গেছে। সৌদি সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে তাপমাত্রা সবচেয়ে হ্রাস পেয়েছে দেশটির উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায়। বর্তমানে সেখানকার তাপমাত্রা -৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আল কুরায়াত ও আল জৌফে -১ ডিগ্রি, রাফহায় 0 ডিগ্রি, আরারে 2 ডিগ্রি, হাফার আল বাতেনে 3 ডিগ্রি, তাবুক এবং হাইলে 4 ডিগ্রি, বুরাইদাতে 6 ডিগ্রি, রাজধানী রিয়াদ এবং আবহায় 8 ডিগ্রি এবং সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম, আল আহসা, জেদ্দা ও তাইফে 9 ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা। সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অফ মেটেরোলজি NCM এর সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বয়ে আসা শীতল বায়ুর প্রভাবে অভূতপূর্ব এই শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই প্রবাহ অব্যাহত থাকবে এবং সোমবার ও মঙ্গলবার রাজধানী রিয়াদের তাপমাত্রা আরও নেমে গিয়ে 5 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সেই সঙ্গে তাবুক, আল জৌফ, হাইল ও উত্তর সীমান্ত প্রদেশের তাপমাত্রা নেমে যাবে 0 থেকে -3 ডিগ্রি সেলসিয়াসে। শীতল কনকনে ঝড়ো হওয়ার প্রভাবে বিভিন্ন এলাকায় ঝড়ের আশঙ্কা বলেও উল্লেখ করা হয়েছে NCM এর পূর্বাভাসে। শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনগণকে আহ্বান জানিয়েছে NCM। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের আগেই গাজা ভিত্তিক ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাসকে পণবন্দীদের মুক্তি নিয়ে চুক্তিতে পৌঁছার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। 6 সপ্তাহ আগে নির্বাচিত হওয়ার পর প্রথমবার রবিবার সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেন, এমনটা না করা হলে হামাসকে পরিণতি ভোগ করতে হবে। হামাস চুক্তি না করলে তাদের কি পরিণাম ভোগ করতে হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ফিলিস্তিনি গ্রুপটিকে বুঝতে হবে এর অর্থ কি হতে পারে, তবে তা আনন্দের কিছু হবে না। সংবাদ সম্মেলনে অবশ্য ইসরায়েলি আক্রমণে গাজায় নিহত 45,000 ফিলিস্তিনির ব্যাপারে কোনো মন্তব্য করেননি। 2023 সালের 23 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এসব ফিলিস্তিনি নিহত হয়। উল্লেখ্য, গত 2 ডিসেম্বরও ট্রাম্প একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন হামাসকে। তিনি তখন হুমকি দিয়ে বলেছিলেন, তার অভিষেকের আগে পণবন্দীদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে 14 মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে কমপক্ষে 45,028 জন নিহত হয়েছে। মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে গাজা থেকে AFP জানায়, গত 24 ঘন্টায় 52 জন নিহতের অন্তর্ভুক্ত করে এই সংখ্যা দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়, 2023 অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় 1,06,962 জন আহত হয়েছে। ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকায় অবিলম্বে ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের এক বিবৃতির বরাত দিয়ে লেবাননের আন নাসরা বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
গাজার বিভিন্ন অবস্থানে ইহুদিবাদী ইসরায়েলের বিরামহীন পাশবিক হামলার পরিপ্রেক্ষিতে সেখানকার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে গাজাবাসীর সমর্থনে একটি কমিটি গঠন করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এতে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েল যা করছে তা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও জাতি নিধন অভিযান ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে আন্তর্জাতিক সমাজ এই অপরাধ যজ্ঞের ব্যাপারে যে নীরবতা অবলম্বন করছে তা আন্তর্জাতিক ব্যবস্থার নজিরবিহীন ব্যর্থতা প্রমাণ করেছে। সামরিক শক্তির প্রতিযোগিতায় বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে থাকা দেশ বর্তমানে নেই বললেই চলে। তবে এমন সময়েও পরমাণু শক্তিধর দেশটিকে যুদ্ধাস্ত্রের বাজারে পিছিয়ে দেওয়ার মতো বাজার তৈরি করে ফেলেছে ইউরেশিয়ার পরাশক্তি তুরস্ক। বলা হচ্ছে, যুদ্ধাস্ত্রের বাজারে সবচেয়ে কার্যকর ও প্রাণঘাতী যুদ্ধাস্ত্র নিয়ে সেখানে একচেটিয়া নিয়ন্ত্রণ নিজের হাতের মুঠোয় রেখেছে এরদোয়ানের দেশ। এমনকি যুদ্ধের ময়দানে বহুবার সক্ষমতার প্রমাণও দিয়েছে তুর্কি এসব যুদ্ধাস্ত্র। বর্তমানে বৈশ্বিক মনুষ্যবিহীন আকাশযানের বাজারে 65% তুরস্কের দখলে, এমনটাই দাবি করেছেন তুরস্কের বৃহত্তম ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বাইকার মাকিনা এর প্রতিষ্ঠাতা সেলজুক বাইরাক্তার। এ সময় তুরস্ককে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন উৎপাদনকারী দেশ বলেও দাবি করেন তিনি। সেলজুক বাইরাক্তার জানান, বিশ্ববাজারে ড্রোন বিক্রির প্রায় 60% এখন তার কোম্পানির দখলে। সম্প্রতি ডেইলি সাবাহ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তুর্কি এ কর্মকর্তা জানান, গত 3 বছরে বাইকার বিশ্বের বৃহত্তম ড্রোন উৎপাদনকারী কোম্পানি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। বর্তমানে কোম্পানিটি তার নিকটতম আমেরিকান প্রতিদ্বন্দ্বীর চেয়ে অন্তত 3 গুণ বড় উৎপাদনকারী বলেও জানান সেলজুক বাইরাক্তার। তুরস্কের প্রতিরক্ষা ও উড্ডয়ন খাতে নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে বাইকার। বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে বেশি ও দ্রুত উৎপাদন ক্ষমতা সম্পন্ন ড্রোন নির্মাতা হিসেবে পরিচিত তারা। বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে বেশি ও দ্রুত উৎপাদন সক্ষমতা সম্পন্ন ড্রোন নির্মাতা হিসেবে পরিচিত তারা। ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে বাইরাক্তার TB2 ড্রোন ব্যবহার করার পর এটি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পায়। পাশাপাশি আজারবাইজান ও উত্তর আফ্রিকার যুদ্ধেও এই ড্রোন ব্যবহার করা হয়। সেলজুক জানান, বাইরাক্তার TB2 বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া ড্রোন। তুরস্কের প্রতিরক্ষা উপকরণ রপ্তানি খাতে আয় করা $550 কোটি 1/3 আসে বাইকারের মাধ্যমে। 2023 সালে বাইকারের রাজস্ব আয়ের 90% এসেছিল বিদেশি বাজার থেকে। আগের বছরের 120 কোটি থেকে 2023 সালে $180 কোটি উন্নীত হয় তাদের রপ্তানি আয়। এবছরের আগস্ট পর্যন্ত 34 দেশে বাইরাক্তার TB2 ও আরও 10 দেশে আকিঞ্জি ড্রোন রপ্তানির চুক্তি করেছে বাইকার। বাইরাক্তার সিরিজের TB3 ড্রোনটি তুরস্কের প্রথম ড্রোন ক্যারিয়ারের জন্য তৈরি করা হয়েছে, যা এরই মধ্যে ছোট রানওয়ের বিমানবাহী যুদ্ধ জাহাজ থেকে উড্ডয়ন ও অবতরণ করার সফল পরীক্ষা সম্পন্ন করেছে। তুরস্কের প্রথম মনুষ্যবিহীন জেট বিমান নির্মাণ করেছে বাইকার, যার নাম রাখা হয়েছে কিজিল এলমা। 2022 সালে পরীক্ষামূলক ফ্লাইটের পর সম্প্রতি বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু হতে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে গত প্রায় 3 বছর ধরে চলছে তীব্র যুদ্ধ। এই দুই শত্রুর পাল্টাপাল্টি সংঘাতে যখন পরিস্থিতি বেগতিক, তখন সম্প্রতি জানা গেল রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ নিহত হয়েছেন। দেশটির রাজধানী মস্কোতে এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান তিনি। নিহত ইগোর কিরিলভ ছিলেন সেনাবাহিনীর রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল সুরক্ষা বাহিনীর প্রধান। 17 ডিসেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক স্কুটারের মধ্যে লুকানো বোমার বিস্ফোরণে মস্কোতে পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন। তথ্যটি জানিয়েছেন রাশিয়ার তদন্ত কমিটি। তারা জানায়, লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ মঙ্গলবার ক্রেমলিন থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্বে রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে নিহত হন। তদন্ত কমিটি বলেছে, রাশিয়ান ফেডারেশন সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলভ এবং তার সহকারী নিহত হয়েছেন।
রুশ টেলিগ্রাম চ্যানেলে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে বিস্ফোরণে একটি ভবনের প্রবেশদ্বার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এর মধ্যে তুষার বেষ্টিত পরিবেশে দুটি মরদেহ পড়ে রয়েছে। এই ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আল জাজিরার সংবাদদাতা মারিয়া শাপোভালোভা মস্কো থেকে জানিয়েছেন, যে এলাকায় হামলা হয়েছে সেখানে নজরদারি ক্যামেরার অভাব রয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। তিনি বলেন, যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখানে ভিডিওর মাধ্যমে সাধারণ নজরদারির অভাব সম্পর্কে বছরের পর বছর ধরে অভিযোগ করে আসছিলেন আবাসিক কমপ্লেক্সের বাসিন্দারা। ফ্ল্যাটের ওই ব্লকে কি ঘটছে সেটিও ক্যামেরায় রেকর্ড হয়নি। উল্লেখ্য যে রাশিয়ার রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনী মূলত এমন এক বিশেষ বাহিনী যারা তেজস্ক্রিয় রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে থাকে। সোমবার ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলোভের অনুপস্থিতিতেই তাকে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে বলে ইউক্রেনীয় সিকিউরিটি সার্ভিস জানিয়েছে। তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে। এর আগে যুদ্ধক্ষেত্রে দাঙ্গা নিয়ন্ত্রণ এজেন্ট ব্যবহার এবং বিষাক্ত এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহারের একাধিক প্রতিবেদনের উপর ভিত্তি করে গত অক্টোবরে কিরিলোভ এবং তার পারমাণবিক সুরক্ষা বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। এদিকে জানা গেছে, ইতোমধ্যে জেনারেল ইগর কিরিলোভ নিহতের জন্য দায় স্বীকার করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দ্য সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন এসবিইউ। এসবিইউর এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ান ফেডারেশনের বিকিরণ তথা পরমাণু অস্ত্র ও রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধানকে হত্যা এসবিইউর একটি দায়িত্ব ছিল। এসবিইউ সে দায়িত্ব পালন করেছে।